This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি মেডিকেল কলেজের আইসিইউতে রক্ষা নেই অসহায় রোগিনীর। ফের বেআব্রু মেডিকেল কলেজের তকমাসাটা হাসপাতালের। এবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের আইসিইউতে কিশোরী রোগিনীর দফায় দফায় শ্লীলতাহানির অভিযোগ। দুই সাফাই কর্মীর বিরুদ্ধে অভিযোগ। ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের কিশোরীর পরিবারের। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত এক সাফাই কর্মীকে। অপর অভিযুক্ত সাফাই কর্মীর খোঁজ চলছে। গত শনিবার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় অসুস্থ ওই কিশোরীকে। তারপর থেকে দফায় দফায় ওই দুই সাফাই কর্মী কিশোরীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। কিশোরীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ জমা পড়েছে, পুলিশকেও জানানো হয়েছে। তদন্ত কমিটি গড়া হয়েছে, জানিয়েছেন ডায়মন্ড হারবার মেডিকেলের এমএসভিপি। শুনবো অভিযোগটা ঠিক কি। সিস্টারের যে ছেলেগুলো থাকে ওনারাই করেছে। করার পরে আমি তারপরে ঢুকতে খুব কান্নাকাটি করতে আমি ওর নিয়ে বলি এরকম ছুটি নেবো, করবো। ও থাকতে চাচ্ছে না, বলো মা আমার বের করে নিয়ে চলে যাও, আমার এরকম বলতে মানা করেছে, আমার এই করেছে। আমি বেডে শুয়েছিলাম, ডাকে তখন আমার ওরাই ডাকে। হ্যাঁ। এটা কটার সময় হয়েছে? রাতে যখন শনিবার আমার 10টা নাগাদ আইসিইউতে ঢোকায় তখনই প্রথম দিন এরকম হলো। দ্বিতীয় দিনে রবিবার দিন এরকম ফের আবার শুরু করে। আবার এরকম তখন সকাল থেকে বিকাল অবধি যখনই থাকবো আমি। একই লোক? হ্যাঁ, একই লোক। এই মুহূর্তে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজেই রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু। এই ঘটনার তদন্ত আর কতদূর এগোলো? একজনকে আটক করা হয়েছে, অপরজনের খোঁজ কি পাওয়া গেল? দেখো, পুলিশ হাসপাতালের কাছে সিসি ফুটেজ চেয়েছে, তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে জায়গায় মানে আইসিইউতে ঘটনাটা ঘটেছে সেখানে কোনো সিসি ক্যামেরা ছিল না, ফলে কোনো ফুটেজ পাওয়া যায়নি। পুলিশ ইতিমধ্যে ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তাদেরকে তুলেছে এবং তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানার চেষ্টা করবে যে এই ঘটনার সঙ্গে তার সঙ্গী কে ছিল। তুমি জানো যে গত শনিবার এই বছর 15 এই কিশোরী সে হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে অচৈতন্য অবস্থায় ভর্তি হয়। তাকে এই ভবনের 3 তলাতে আইসিইউতে ভর্তি রেখেছিল এবং এই আইসিইউতে যখন ভর্তি ছিল আইসিইউর মধ্যে কর্তব্যরত নার্স ছিল, যে চিকিৎসকেরা ছিল, নিরাপত্তা কর্মী, সাফাই কর্মী সকলে ছিল। সকলের চোখ এড়িয়ে কীভাবে একটি কিশোরীকে শ্লীলতাহানি করা হলো, সবে একবার নয়, দফায় দফায়। তারপরে তাকে হুমকি দেওয়া হলো, এমনকি তার মা যখন তার কাছে যায় সে কান্নায় ভেঙে পড়ে, আতঙ্কিত হয়ে ওঠে এবং তাকে ছুটি দেওয়া হয়নি। তার পরিবার তাকে জোর করে হাসপাতাল থেকে বের করে নিয়ে যায় ডায়মন্ড হারবার থানায়, সেখানে লিখিত অভিযোগ জানায়। পরে তার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে এই ঘটনার তদন্তের জন্য আবেদন জানিয়েছে। তবে একজনই গ্রেফতার হয়েছে এবং প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কারণ আজকে সকাল থেকে তুমি দেখতে পাচ্ছ যে রোগীর পরিজনেরা তারা ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালের একেবারে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছে। তাদের ক্ষোভ যে হাসপাতালের মধ্যে কিভাবে এক মুমূর্ষু রোগীকে শ্লীলতাহানি করে, তাহলে রোগীদের নিরাপত্তা কোথায়, বিশেষ করে মহিলা বিভাগে নিরাপত্তা কোথায়? শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে লাইভে এতক্ষণ সরাসরি ছিলেন শুভেন্দু। পরে তার সঙ্গে আমরা আবার কথা বলবো, যোগাযোগ করব। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের আইসিইউর ভেতরে গত শনিবারের ঘটনা বলে অভিযোগ। এক কিশোরী যে সেখানে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল তাকে দফায় দফায় দুই সাফাই কর্মী তার শ্লীলতাহানি করে। কত বড় দুঃসাহস ভেবে দেখুন। দফায় দফায় এই আরজিকর নিয়ে গোটা রাজ্য গোটা দেশ উত্তাল হয়ে গেল। পর এই গত কয়েক মাসে 6টা থেকে 7টা বা তারও বেশি নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসি হলো। যদিও একটা সবকটাই সাজা ঘোষণা হয়েছে, কোনোটাই এখনো পর্যন্ত তার ইমপ্লিমেন্টেশন হয়নি আইনি। এরপর সেগুলো ধাপে ধাপে হবে বলে আশা করা যায়। এরকম একটা অবস্থায় একটা সরকারি মেডিকেল কলেজের আইসিইউর ভেতরে দুই সাফাই কর্মী এক কিশোরীর দফায় দফায় শ্লীলতাহানি করছে এবং এখান থেকেই সন্দেহ বাড়ছে, সংশয় বাড়ছে যে তারা কি এটাই প্রথম করলো? এই যে গুণধরদের কথা সামনে বেরিয়ে আসছে, তারা কি এটা প্রথম করলো, নাকি তারা ওই হাসপাতালে এই রকমই কাজ আগেও করেছে, ভয়ে অন্যরা হয়তো মুখ খুলতে পারেননি, এমনও হতে পারে। তারা কি হ্যাবিচুয়াল অফেন্ডার?
পুলিশ একজনকে গ্রেফতার করেছে, আর একজনের খোঁজ চলছে। দুজনেই সাফাই কর্মী ওই হাসপাতালেই। হাসপাতালের এমএসভিপি সুপার কি বলছেন শুনুন। অভিযোগ একটা জমা করেছেন ওর বাড়ির লোক, তো সেই অনুযায়ী আমাদের যা পদক্ষেপ নেওয়ার আমরা নিয়েছি। আমরা পুলিশকেও জানিয়েছি, পুলিশ ইনভেস্টিগেট করছে, আর আমাদের একটা ইন্টারনাল কমিটি করে দেওয়া হয়েছে, ওরাও ইনভেস্টিগেট করে রিপোর্ট দেবে। পুরো ব্যাপারটা কি হয়েছে না হয়েছে, কমপ্লেন মানেই তো এই সবকিছু হয়ে গেল না। পুরো ব্যাপারটা কি রিপোর্ট আসে, আলটিমেটলি কি প্রুভ হয় দেখা যাক। আমাদের এমনিতে সবকিছুই মানে আন্ডার সিসিটিভি কভারেজ সবকিছু আছে, তার এর মধ্যে এই ঘটনাগুলো তো মানে দেখা যাক কি হয়েছে না হয়েছে। পুরো ব্যাপারটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, তবে পদক্ষেপ আমরা সঙ্গে সঙ্গেই নিয়েছি উইথিন 6 আওয়ার্স। ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর অনিকেত মাহাতো এই ঘটনায়, এই অভিযোগে কি বলছেন শুনুন একবার। আমরা তো এই প্রশ্নটাই বারবার তুলেছি আন্দোলনের সময়, যে হসপিটালের অভ্যন্তরে সেফ নয়, কেন সেফ নয়? তাহলে সেই জায়গা থেকেই তো আমাদের আন্দোলনের মূল বিষয়বস্তু ছিল। এবং আমরা যে সিকিউরিটির প্রসঙ্গ তুলেছিলাম, আমরা বলেছিলাম যে সমস্ত মেডিকেল কলেজে কি পরিমাণ সিকিউরিটি থাকার প্রয়োজন আছে, সেই জায়গাটা থাকা একটা প্রয়োজন। এর পাশাপাশি আমি যেটা মনে করি সেটা হচ্ছে সামাজিক এবং নৈতিক অধঃপতন। মূলত এর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে দুষ্কৃতীরা একটা জায়গায় বাহবা পায়। ডায়মন্ড হারবার হচ্ছে যে আমাদের রাজ্যের অন্যতম একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু, যেখানে সেবাশ্রয়ী প্রকল্প চলে, যেখানে বিভিন্ন রকমের নানা ধরনের নাকি মডেল তৈরি হয়। সেইখানে যদি হচ্ছে যে এই অবস্থা হয়, তাহলে রাজ্যের কোনো হাসপাতাল, কোনো স্বাস্থ্যকেন্দ্র কোথায় নিরাপত্তা? রাজ্য সরকার প্রশাসন অপরাধীদের যে বার্তাটা দিল যে দেখো আমরা সরকার প্রশাসন তোমাদের পাশে রয়েছে, তোমরা অবাধে অপরাধ করো, আমরা তোমাদের সুরক্ষা দেব, আমরা তোমাদেরকে আড়াল করে যাব। এই বিশিষ্ট চিকিৎসক ডাক্তারবাবুদের আগে ওই মেডিকেল কলেজের এমএসভিপি সুপার, তার বক্তব্য আপনাদের শোনালাম। তিনি যা বললেন যে তদন্ত কমিটি, হাসপাতালের ইন্টারনাল তদন্ত কমিটি গড়া হয়েছে, কিন্তু আর একটা কথা খেয়াল করেছেন, তিনি বলছেন অভিযোগ হলেই তো হয়ে গেল না। কি বলছেন আপনি? এত বড় একটা অভিযোগ, আপনি প্রথমেই আপনার গলায় লঘুত্বের সুর, কেন আপনি এই কথা বলতে যাবেন অভিযোগ হলেই তো হয়ে যাবে না? যখন তদন্ত কমিটি গড়েছেন তার মানে আপনি অন্তত হাফ বিশ্বাস করছেন যে এমন একটা ঘটনা ঘটেছে। এটাই আমাদের যুক্তি। প্রথম থেকেই এই ধরনের ব্যাপারকে ন্যারো করে দেবেন না এবং লঘু করে দেবেন না, এটাই টিভি 9 বাংলা বলতে চায়। শুনুন, দেখুন, ওখানে যারা অন্যান্য রোগী এবং রোগিনী, তাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সেটা খুব স্বাভাবিক। ডায়মন্ড হারবার হাসপাতালে কিশোরী রোগিনী শ্লীলতাহানির অভিযোগ, আতঙ্কে অন্যান্য রোগীর পরিজনরা। কোন ভরসায় রোগীদের হাসপাতালে রাখবেন প্রশ্ন তাদের আত্মীয়দের। তাদের ক্ষোভটা শুনুন একবার। আমি দেখেছিলাম মেয়েটা, মা এসে চিৎকার করছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বলছে এইখানে যদি এরকম হয় তাহলে কিভাবে আমরা বাচ্চা কাচ্চা রেখে কিভাবে শান্তি থাকবো। মেয়েটার সঙ্গে মানহানি করেছিল, মানে বাজে অবস্থা, গায়ে ভায়ে হাত দিয়েছিল, নার্স ছিল, ডক্টর ছিল, সবাই ছিল। তাদের সামনেই করেনি, তারা ওইদিকে ছিল, এটা একটা সাইড, এটা একটা সাইড ছিল, এটা আড়ালে মানে একটা সাইডেই ছিল বেডটা। হ্যাঁ, আমার রুগী ভর্তি আছে আইসিইউতে। প্রচুর কিন্তু মানে আমাদের এমন ভয়ে ওই দিনটা যে এটা কি হচ্ছে, এইরকম করলে তাহলে কোথায় নিরাপত্তাটা পাবো আমরা? যেই রক্ষক সেই ভক্ষক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অথচ সেই মহিলারা আবার সেই রক্ষকদের দ্বারা ভক্ষক হচ্ছে। ফলে এইরকম একটা পরিস্থিতি সারা রাজ্য জুড়ে হচ্ছে। এর বিহিত ব্যবস্থা করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে জায়গার কথা বলছি সেখানে পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা। শর্মিষ্ঠার সঙ্গে কথা বলবো, লাইভে রয়েছেন শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা, তুমি ওখানে পৌঁছানোর পর চোখের সামনে কি দেখছো এবং মানুষ কি বলছেন, যদি একটু শোনানো যায়। একদম রাজা, যখন আরজি করে ঘটনাটা ঘটেছিল তখন শুধুমাত্র রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েই যে প্রশ্ন উঠেছিল তা নয়, এই সরকারি হাসপাতালগুলো পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠেছিল। আমি এই মুহূর্তে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে গিয়েছি, যেখানে দূর দূরান্ত থেকে, মানে দক্ষিণ 24 পরগনার দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন শুধুমাত্র সেবা শুশ্রূষার জন্য। কিন্তু সেই সরকারি হাসপাতালে এরকম গুরুতর অভিযোগ উঠছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা মনে রাখতে হবে যে এখানে কিন্তু রাত বিরেতে যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারাও চিকিৎসার কাজ করেন এবং নার্সিং
স্টাফ যারা রয়েছেন তাদেরও কাজ করতে হয়, তাদের নিরাপত্তা কি সঠিক রয়েছে যখন দুই সাফাই কর্মীর বিরুদ্ধে এরকম নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠছে? এখানে কিছুক্ষণ আগে একটা বিক্ষোভ হয়ে গিয়েছে, তবে সাধারণ মানুষ মানে যারা দূর দূরান্ত থেকে আসছেন এই হাসপাতালে তারা কতটা নির্ভরশীল এবং এই ঘটনার কথা যখন তারা শুনছে তারা রীতিমতো আতঙ্কে রয়েছে, তাদের সঙ্গে সরাসরি কথা বলি। আপনারা এতক্ষণে বিষয়টি সম্পর্কে জেনে গিয়েছেন কি হয়েছে। এই সরকারি হাসপাতালে এক নাবালিকা ট্রিটমেন্টের জন্য এসে এই হাসপাতালে সাফাই কর্মী দ্বারা যৌন নিগ্রহের শিকার হতে হলো। আপনি বিশ্বাস করে নিজের বাড়ির লোককে আনতে পারবেন এই হাসপাতালে? হ্যাঁ, ভয় আছেন? আছে ভয়। হ্যাঁ হ্যাঁ ভয় আছে, ভয় আছে, ভয় আছে, ভয় আছে, ভয় আছে। ডাক্তারদের একটা আইসিইউ মে থাকবে কি করে? আইসিইউ মে অন্য জনে থাকবে কি করে? তাই কি কাট করছে এখানে? আমরা আমাদের বাড়ির কাছের মানুষকে এখানে চিকিৎসার জন্য আনি। উল্টোটা করছে, উল্টো পাল্টা, ফুল পাহাড়ে উল্টো পাল্টা করছে। আমি ইলিয়াস, আমার উত্তর আমার 12 তো তোর কেস আছে আমার। এই ডাক্তারদের কোনো ডাক্তার ভালো নেই, যা করো পিজি বাকর। কিন্তু একটা আইসিইউ সেক্টর যেখানে পাবলিক ঢুকতে পারবে না, কি করে ঢুকলো? নিশ্চয়ই ঘুষ পেয়েছে। কিন্তু সে তো হাসপাতালের কর্মী, হাসপাতালের কর্মীর বিভিন্ন জায়গায় অ্যাক্সেস থাকে, কিন্তু তার উপর তো আমরা বিশ্বাস করব। রিপোর্ট নেয়নি কেন? হসপিটাল ডাক্তার কি আইসিইউ ঢুকবে? তার মানে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাসপাতালের ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। আপনার কে ভর্তি আছেন এখানে? আমার ভাই ভর্তি আছে। ভাই ভর্তি রয়েছে। আমরা প্রত্যেকেই কিছু হলে এই সরকারি হাসপাতালে দৌড়ে আসি, চিকিৎসার জন্য আসি, একটা বাচ্চা মেয়েকে ট্রিটমেন্টের জন্য উচিত নয় না, এরকম মানুষ করে কেউ? এবং একবারে নয় বারবার বারবার এই যে ফেলে রাখা তো দূর কথা, এই যে মেয়েটাকে আইসিইউতে এই যে নোংরামোটা হয়েছে, এটা কি করা ঠিক হয়েছে? মানে এইগুলো কি মানুষ বলে? ওদের কঠোর শাস্তি দেওয়া উচিত আছে, কঠোর শাস্তি দেওয়া উচিত। কিন্তু এই ঘটনার পর আপনি আপনার বাচ্চা মেয়েটাকে এই হাসপাতালে আনতে পারবেন? ভয় হয়ে যাবে, যারা সুন্দর আনতে চাইবে ভয় লাগবে। আচ্ছা মেয়ে কেন? আমরা কিভাবে, আমাদের নিরাপত্তা কোথায়? মেয়েদের কি কোথাও নিরাপত্তা নেই? একদম, এটা বেসরকারি হাসপাতাল নয়, এটা একটা সরকারি হাসপাতাল। সিসি ক্যামেরা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আসল যেখানে নিরাপত্তার দরকার, যারা আমাদেরকে নিরাপত্তা দেবে তারাই তো আমাদেরকে এই রকম ভোগ করার চেষ্টা করছে। একদম, মানে রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করছে। যে কথাটা কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে এখানে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই রোগীর আত্মীয়রাই বলছেন যে আমরা এখানে ট্রিটমেন্টের জন্য আসি। এবং নাবালিকা সে ভয় কুকুরে ছিল, সে মায়ের কাছে বারবার বলেছে আমাকে বাড়ি নিয়ে চলো। প্রথমে সে পুরো বিষয়টাকে ক্লিয়ার করতে পারেনি, পরে তার মা তাকে আশ্বস্ত করার পর তখন মা যখন জানতে পারেন তখন তিনি রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন যে এইটা কি ঘটনা, আমি আমার বাড়ির মেয়েটাকে এখানে ট্রিটমেন্টের জন্য এনেছি, দুই সাফাই কর্মী ধাপে ধাপে, মানে সব থেকে বড় গুরুতর অভিযোগ রাজা দেখো সরকারি হাসপাতাল একবার নয় বারবার এবং বারবার করে নাবালিকাকে চুপ থাকার কথা বলা হয়েছিল। বাইরের নিরাপত্তা ব্যবস্থা যদি আমরা দেখি, মানে বাইরের নিরাপত্তা ব্যবস্থা আমি দেখবো যে ওখানে একটা সিসি ক্যামেরা রয়েছে এবং দূরেও আমি বেশ কয়েকটা সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রশ্ন উঠছে আইসিইউ যেখানে সাফাই কর্মীদের অবাধ যাতায়াত থাকে, হ্যাঁ হাসপাতালে কর্মীদের অবাধ যাতায়াত থাকে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা মেনটেন করা, কিন্তু কে কাজ করছে, কিভাবে কাজ করছে, তাহলে কি সঠিক নিরাপত্তা দিতে পারছে না রোগীদের? এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে, বিশেষ করে আইসিইউ বা মহিলা সেকশন যেখানে রয়েছে, মহিলা বিভাগ যেখানে রয়েছে, সেখানে কি কে কোথায় কিভাবে ঢুকছে, কে কাকে কি করছে, সেই জায়গাগুলো আরো জোরালোভাবে নজর দেওয়া উচিত। বেশ শর্মিষ্ঠা, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সঙ্গে আমরা পরবর্তী পর্যায়ে আবার যোগাযোগ করব। ঘটনাটা কিন্তু হাসপাতাল চত্বরে উঠোনে হয়েছে বা লবিতে হয়েছে এমন নয়, অভিযোগটা হচ্ছে এটা আইসিইউর ভেতরে হয়েছে। আর এমএসভিপি বলছেন আমাদের সিসিটিভি আছে, অথচ তদন্তে এখন প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওখানে সিসিটিভি ছিল না। আর একটা ব্যাপার, যেখানে সিসিটিভি আছে দুষ্কৃতীরা নিশ্চয়ই এত কাঁচা কাজ করবে না যে সিসিটিভিটা দেখে তারপরে শ্লীলতাহানি করবে। ফলে তারাও যথেষ্ট পাকা মাথা, যাদের বিরুদ্ধে অভিযোগ, এবং তারা হ্যাবিচুয়াল অফেন্ডার হলেও হতে পারে এটা সন্দেহ করা হচ্ছে। শুনুন তিলোত্তমার বাবা প্রতিক্রিয়ায় কি বলেছেন এবং বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন। ব্যাক টু ব্যাক শুনুন। এই রাজ্যে কোথাও না কোথাও মহিলাদের উপর অত্যাচার, মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত, মহিলা খুন, কোথাও ট্রলিতে উদ্ধার, তার ফলে যে পার্কস্ট্রিট দিয়ে শুরু হয়েছিল মাননীয়ার আমলে, সাম্প্রতিককালে কামদুনি, হাঁসখালি, সন্দেশখালি, জয়নগর, আরজিকর, এবং তারপরে এই জিনিস থামার নয়। তাই এ রাজ্যে লক্ষ্মীর ভান্ডার হয়তো আছেন, কিন্তু বাড়িতে বাড়িতে মা লক্ষ্মীদের কোনো নিরাপত্তা নেই। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর ভেতরে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ এবং দফায় দফায়, একবার নয় দুবার নয়, দফায় দফায় অভিযোগ।
ভেবে দেখুন, তিনি আইসিইউর ভেতরে ছিলেন, সেই কিশোরী, তার শ্লীলতাহানির অভিযোগ, এবং এমন পর্যায়ে তার আতঙ্ক পৌঁছয় যে বাড়ি মাকে কান্নাকাটি করে সেই কিশোরী বলেন যে আমাকে বাড়ি নিয়ে চলো, আমি এখানে ভয়ে থাকতে পারছি না, এবং তাকে চুপ করে থাকার জন্য তাকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল, এমন অভিযোগ আসছে। তিলোত্তমার বাবা কি বলেছেন শুনুন। খুবই ওই মেয়েটার উপরে টোটাল ফ্যামিলিটা নির্ভর করেছিল, সুতরাং খুবই দুঃখজনক ঘটনা এবং মর্মান্তিকও। এরকম ঘটনার সাহসটা ওরা প্রথম দিন আর্জি করে যে আমার মেয়ের সঙ্গে ঘটনা ঘটার পর থেকে হসপিটালের যারা দুষ্কৃতী তাদের সাহস আরও বেশি বেড়ে গেছে। এটা তার একটা প্রত্যক্ষ প্রমাণ। দুষ্কৃতীদের সাহস বাড়িয়ে দেওয়ার যে প্রবণতাটা সরকারের পক্ষ থেকে দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়ার ফলেই আজকে এই ঘটনা ঘটেছে। পুলিশদেরও বলবো, আপনারা চাকরি করেন, আপনাদের একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা যথাযথভাবে পালন হচ্ছে না বলেই আজকে দুষ্কৃতীরা এত বেড়ে যাচ্ছে। আসছি পরের খবরে। বীরভূমে ফের ধর্ষণের অভিযোগ। বীরভূমের মুরারইয়ে এক মূক এবং বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। নেতার স্ত্রী মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য থানায় অভিযোগ না করার জন্য চাপ, বাড়ির সামনে দলবল নিয়ে শাসানির অভিযোগ। যদিও মুরারই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যে একের পর এক ধর্ষণ, খুন, কড়া শাস্তিও হচ্ছে, শাস্তির সাজা ঘোষণাও হচ্ছে, তারপরও এত সাহস আসছে কোত্থেকে? বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে নিয়েছি, তার জন্য শাস্তি চাই। শারীরিক অত্যাচার ওরা নিজে একটা প্রচুর শক্তিমান লোক ভাবছে। আমার স্ত্রী কালা, কিছুই তো করতে পারবে না, এই মনে করে যা ইচ্ছা তাই করেছে বাড়িতে। আপনার স্ত্রীকে কি ধর্ষণ করা হয়েছে? ধর্ষণ করা হয়েছে বলে কি হয়, শারীরিক যত রকম করা তত রকম করেছে। কে করেছে? তাপস মণ্ডল। উনি কে? টিএমসি নেতা। ওনার বউ কি মহুরাপুর পঞ্চায়েত মেম্বার সদস্য? হ্যাঁ। সকালবেলায় আমি এসছি থানা, চারিদিকে লোক ঘেরাও করেছে। আমার বাড়িতে জলের সাইডে ট্যাপ ছিল, ট্যাপটাকে ভেঙে দিয়েছে, জল দিবে না আমাদেরকে। আমার বাড়ির বাথরুম দিয়েছে, বাথরুমের জল সেটাকে বন্ধ করে দিয়েছে, যাবে না। কোন অত্যাচার এগুলা? দেখুন, তৃণমূল মানে ধর্ষক, তৃণমূল মানে নারী নির্যাতনকারী, তৃণমূল মানে সমাজ বিরোধী। আর এই তৃণমূলের ধর্ষক তাপস মণ্ডলকে এখনো পর্যন্ত বীরভূম পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এদের কাছে 12 ঘন্টায় নারী নির্যাতন হলে, আর সেই নির্যাতন হওয়ার পরে যদি ধর্ষণ হয়, খুন হয়, তার ডিটেকশন করার যন্ত্র থাকে। কিন্তু একজন তৃণমূলের নেতা যখন আমাদেরই একজন মূকবধির বোনকে ধর্ষণ করে, তখন তাকে খুঁজে পাওয়ার জন্য কোনো যন্ত্র এখনো কিনতে পারেনি বীরভূম পুলিশ। তাই সেই ধর্ষক পালিয়ে যেতে, পুলিশের সহযোগিতায় পালিয়ে যেতে সক্ষম হয়। কিছুভাবেই দেখি না অক্ষম লোককে ধর্ষণ করেছে, তাতে আবার দোষের কি আছে? তৃণমূল করে যে তার এটা অধিকারের মধ্যে পড়ে, সে ধর্ষণ করবে, সে লুট করবে, সে অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগাবে, এটা তৃণমূলের ধর্ম। এটা নিয়ে কেন তৃণমূল এটা করলো, এই প্রশ্নটা যারা করছে তারা আসলে তৃণমূলকে এখন চেনেনি। আমরা তৃণমূলকে বুঝেছি, মানুষও তৃণমূলকে বুঝেছে, তার জবাব তৃণমূল 26 সালে ভোটে পাবে। জীবনতলার পর এবার মুর্শিদাবাদের বহরমপুরে কার্তুজের পাহাড়। বহরমপুর শহর থেকে উদ্ধার 130 রাউন্ড কার্তুজ। কি পাওয়া গেছে শুনুন। 4টি পিস্তল এবং 8টি খালি ম্যাগাজিন সহ গ্রেফতার এক। ধৃতের নাম সোহন রেজা, বাড়ি জলঙ্গিতে। কোথা থেকে আনা হয়েছিল অস্ত্র, কোথায় পাচারের ছক ছিল, হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। আসুন আরও বিস্তারিত জানি। আমাদের মুর্শিদাবাদ জেলার প্রতিনিধি কৌশিকের সঙ্গে কথা বলে লাইভে আছে কৌশিক। জীবনতলায় দেখেছিলাম এই কাণ্ড, সেই কাণ্ড দেখার পর এখানে ডালাউসি চত্বরে বিরাট বন্দুকের লাইসেন্স বন্দুকের বিপণী, তার কর্মী জড়িত। তারপরে দেখা গেল স্টক মিলছে না, পুলিশকে তারা বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। এক্ষেত্রেও কি কোনো যোগ আছে? ওই একই টিমের লোক কি এখানে জড়িত? প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে? দেখো, সেটাই কিন্তু এখন জানার চেষ্টা করছে বহরমপুর থানার পুলিশ। তবে যেটা সব থেকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এই মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন প্রান্তে কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। সেখানে হয়তো 5 থেকে 10টা আগ্নেয়াস্ত্র, যে গুলি, কার্তুজ, সেই সব উদ্ধারের ঘটনা ঘটে। কিন্তু যে মুর্শিদাবাদের যে প্রাণকেন্দ্র, যে বহরমপুর শহর, সেই প্রাণকেন্দ্রে এইভাবে হঠাৎ করে 4টি আগ্নেয়াস্ত্র এবং তার সাথে 8টি খালি ম্যাগাজিন এবং এই যে 130 রাউন্ড যে কার্তুজ উদ্ধার হয়েছে, সেখানে কিন্তু চিন্তা বাড়ে যাচ্ছে যে এই শহরের বুকে জলঙ্গি থেকে, অর্থাৎ যে সীমান্তবর্তী এলাকা, সেই এলাকার ব্যক্তি এই বহরমপুর শহরে এনেছিল। এবার
এবার কোথা থেকে এনেছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেটা যেমন চিন্তার বিষয়, তার উপর রয়েছে আজকে শিবরাত্রির দিন, এবং শিবরাত্রির দিন সকালবেলায় এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কিন্তু একটা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ জানতে চাইছে এই আগ্নেয়াস্ত্রগুলি কোন কারণের জন্য নিয়ে আসলো এবং কোন কাজে ব্যবহার করার জন্য আনা হচ্ছিল। কারণ এই জেলাতে কিন্তু এর আগে একাধিকবার বিভিন্ন শুট আউটের ঘটনা ঘটেছে এবং এই জেলায় একাধিকবার আগ্নেয়াস্ত্র উদ্ধার যেন একটা মুড়িমুড়কির মতো ব্যাপার হয়ে থাকে। সেক্ষেত্রে আবার এই আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে একটা নতুন করে রহস্য দানা বেঁধেছে এবং এর সঙ্গে কি যেসব আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে এবং যে একটা যে সরকারি যেসব স্যাম্পেল এবং সেখান থেকে যে লাইসেন্স বহির্ভূত থেকে যে গুলি আনার ঘটনা ঘটে, সেই গুলি আদৌ কিনা বা অন্য রুটে অর্থাৎ বাংলাদেশ থেকে ঢুকেছে কিনা, এর পাশাপাশি যে বৈষ্ণবনগর হয়ে যে মাল ঢোকে সেই আগ্নেয়াস্ত্র বা ঝাড়খণ্ড থেকে কোন দিক থেকে এসেছে সেটা যেমন জানার চেষ্টা করছে পুলিশ। বেশ কৌশিক, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। পরে তোমার থেকে আরো বিস্তারিত তথ্য এবং তদন্ত কোন পথে এগুলো অবশ্যই আমরা জানবো এবং দর্শকদের জানাবো। আসছি পরের খবরে। রাজৌরিতে সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হামলা, সুন্দরমণিতে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে পরপর গুলি জঙ্গিদের। সেনা টহলদারির সময় গাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ হতাহত হয়েছেন, কি আছে খবর? দেখো, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর নেই, কিন্তু এলাকায় সার্চ অপারেশন চলছে। বেলা 1টা নাগাদ জম্মু কাশ্মীরের রাজৌরিতে সুন্দরবনী মাল্লা রোডের কাছে ফল ভিলেজ বলে একটি গ্রাম রয়েছে, সেখানে যখন সেনাবাহিনীর গাড়ি পেট্রোলিং করছিল সেই সময় হঠাৎ করে ঘন জঙ্গল থেকে ঝাঁকে ঝাঁকে গুলি আসতে থাকে এবং পাল্টা গুলি চালায়। সেখানে যে টহলদারি চালাচ্ছিল যে সেনাবাহিনী জওয়ানরা, তারা পাল্টা গুলি চালায় এবং ইতিমধ্যেই সমস্ত এলাকা কর্ডন করে দেওয়া হয়েছে এবং সেখানে তল্লাশি চলছে। কে বা কারা গুলি চালিয়েছে তা খোঁজা হচ্ছে এবং যে খবর আমরা পাচ্ছি যে এখনো পর্যন্ত কোন জঙ্গিরা এই ঘটনার পেছনে নেপথ্যে রয়েছে সেই বিষয়টি স্পষ্ট নয়। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। আমাদের সঙ্গে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। রাজৌরিতে সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হামলা, সুন্দরমণিতে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে পরপর গুলি জঙ্গিদের।